নিস্তব্ধ রাতে ফারদিন আর কিছু ভাবতে চাইল না। সুফিয়ান পড়ে পড়ে ঘুমাচ্ছে। মদের নেশা না থাকলে এতটা তীব্র ঘুম তার কখনোই হতো না। সুফিয়ান ফারদিনার এতটা কাছে, অথচ দুজনেই যেন চুপচাপ। সুফিয়ান না চাইতেও ঘুমে, আর ফারদিনা চেয়েও তার সাথে গল্পগুজব করতে পারছে না। সে ঘরের মধ্যেই বড্ড বিরক্তি নিয়ে পায়চারি করছে। রাত ঠিক শেষ পর্বের কাছাকাছি। ঝিলমিল উপস্থিত হলো, হাতে আঙুর ফল। ঘরের চারদিকে মোমবাতি আর মশাল। সুফিয়ানের মুখটি এখন সোনালি রঙের মতো জ্বলজ্বল করছে। ঝিলমিল তার দিকে এগিয়ে গেল। ফারদিনাকে উদ্দেশ্য করে রংঢং করে বলল, এই রাইতে সুযোগ হাতছাড়া কেন করতাছো? তারে জাগাও, এরপর চাঁদনি রাতে ঘুরতে যাও। কি বলছিস? নেশার ঘোরে আছে, ডাকলেই জাগবে নাকি? আমি জাগামো? কিভাবে? হাকিমরা নেশা কাটানোর জন্য কি করে জানোস? দই শ্বাস অথবা তেঁতুলের তৈরি করা জড়িবুটি, এতে নেশা কাটে। যা, জলদি নিয়ে আয়। কিন্তু প্রতিটা কাজেরই পারিশ্রমিক আছে। আমিও এই কাজটা পারিশ্রমিক নিয়েই করতে চাই। উফ, কি চাস তুই? আমার এই সোনার একখান আংটি দিতে হইব। দিবি? দিব। যা এখন। ঝিলমিল চলে গেল জড়িবুটি আনতে। 15 মিনিট পর হাজির হয়। রাত এখন ঠিক 4টা। ঝিলমিল জড়িবুটি ফারদিনার হাতে তুলে দিয়ে চেয়ারে হাঁটু ভাঁজ করে মনের আনন্দে আঙুর ফল খাচ্ছে। জড়িবুটির জল সুফিয়ানের মুখে চামচের সাহায্যে দেওয়া হলো। যতই ঘুমে থাকুক না কেন, হাকিমের মতে মদের নেশা কাটানোর জন্য এই জড়িবুটি যখন 1 চামচ পেটে যায়, তখন তার নেশা কাটতে শুরু করে। সুফিয়ান নড়চড় শুরু করল। ফারদিনার মুখে হাসি আসলো। জড়িবুটি পুনরায় মুখে দিল। সময় চলে যাচ্ছে। সুফিয়ানের সেভাবে ঘুম কাটছে না। ঝিলমিল বলল, চিন্তা করিস না, তার ঘুম কাইটা যাইব। একটু ডাক, গায়ে হাত দে, উইঠা যাইব। সত্যিই তাই। সুফিয়ান চোখ মেলে চাইল। আশেপাশে সব কিছু যেন তার কাছে অচেনা মনে হলো। কোনো শত্রু হয়তো আক্রমণ করেছে। এরকম ঘরে তো তার থাকার কথা নয়। মনে হচ্ছে দীর্ঘদিন পর তার হুঁশ ফিরেছে। তুমি এখানে? সুফিয়ান ঘুম ঘুম চোখে প্রশ্ন ছুড়ল। আমি এখানে না, তুমি এখানে। কিভাবে এলাম? এই ঘরে এসেছো মদের ঘোরে। তার আগের কথা আমি বলতে পারবো না। সুফিয়ানের মনে পড়ল পাঁচুর কথা। ও নিখোঁজ। ওর জন্যই আদিবের সাথে আলাপ করার জন্য এখানে সে এসেছে। এরপর বাইজিদের চক্করে পড়েছিল। সময় এখন 4টা 30। সুফিয়ানকে মুখে জল দেওয়ার জন্য ঝিলমিল একটা হাঁড়িতে জল নিয়ে আসলো। সুফিয়ান মুখে জলের ঝাপটা দিল। এখন বেশ সতেজ লাগছে তার। মদ্যপান সে আগে কখনো করেনি। হঠাৎ মদ পান করার জন্য সে বেঘোরে ঘুমিয়ে পড়েছিল। আমি বাড়ি যাব, আগামীকাল আসব। একটা কাজেই এসেছিলাম। এত রাতে কেন যাবে? বিপদ হতে পারে। ফারদিনা বলল, হোক। ঘুম যখন ভেঙেই গেছে, আর এই দেয়ালের মাঝে ঘুম হবে না। আমার পর্যাপ্ত ঘুম দরকার। তার চেয়ে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। যাবে? এত রাতে? ভয় পাচ্ছ? বলেই ফারদিনা হেসে উঠল। বললাম তো, আমি ভয় পাই না, তোমাকে নিয়ে ভয়। কেন? কলঙ্ক লাগবে, পাপ হবে। সুফিয়ান কোনোভাবেই যেন যেতে রাজি হলো না। ঝিলমিল তখন ফারদিনার দিকে এগিয়ে গেল। গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, যাকগে, বাদ দে। তোর মামাতো ভাই শুনেছি আগামীকাল চলে আসবে। তার সাথেই বাইরে ঘোরার ইচ্ছেটা পূর্ণ করবি। চলো। সুফিয়ান রাজি হলো। জমিদার বাড়ির পেছনের পথ ধরে দুজনে বাইরে বের হয়। চারদিক থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। যে পথে এগোচ্ছে সে পথে ধানের সারি। বাতাসে দুলে ওরাও যেন চাঁদনি রাত উপভোগ করছে। ধানের মাঠের চারপাশে বড় বড় গাছের সারি। নির্জন এরকম একটা রাত ফারদিনা এর আগে উপভোগ করেনি।
আজ করছে। ভীষণ আনন্দ হচ্ছে তার। চোখ তুলে একবার সুফিয়ানের দিকে তাকালো। তোমার ভালো লাগছে না? লাগছে। তোমার জন্য একটা জিনিস এনেছি। দিব? দাও। ফারদিনা সিগারেট বের করে দিল। সুফিয়ান হাত বাড়িয়ে নিল। ধরাবো কিভাবে? লুসিফার ম্যাচ এনেছি। আমি ধরিয়ে দেই। দাও। আমি দেখব তোমার সিগারেটের ধোঁয়া কোন দিকে উড়ে যায়। এতে কি হবে? তোমার সিগারেটের ধোঁয়া যদি আমার দিকে আসে, তবে ধরে নেব তুমি কাউকে ভালোবাসো। এটা অযৌক্তিক। আর ধোঁয়াও তোমার দিকে যাবে না। সুফিয়ান ধোঁয়া ছাড়ল, আর ধোঁয়া ফারদিনার দিকে উড়ে গেল। সে হেসে ফেলল। তার হাসি দেখল সুফিয়ান। নিজেও মৃদু হাসল। আমি বলেছিলাম না, আমি বুঝে ফেলব। সুফিয়ান হাসল, কিচ্ছুটি বলল না। ফারদিনাও চুপচাপ। আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। কুয়াশা পড়ছে। ঠান্ডার গতিশক্তি যেন বেড়ে গেল। ধানের মাঠ পেরিয়ে একটা বটগাছ দেখল, যার শিকড়গুলো চারদিকে গোল হয়ে ছড়িয়ে আছে। তারা দুজন সেখানে বসল। সুফিয়ান প্রথমে ফারদিনার ডান দিকে বসে, ঘুরে আবার বাম দিকে বসল। এপাশে কেন বসলে? ওপাশ থেকে সিগারেটের ধোঁয়া তোমার নাকে আসতো, অসুবিধে হতো। আমার তো বেশ ভালোই লাগছে। গল্প শুনবে? শুনব। কেমন গল্প? বাস্তব গল্প। এক ছিল রাজকুমারী, ভারী সুন্দরী ছিল। তার রূপে সবাই মুগ্ধ হতো। সে চঞ্চল এবং রাগী ছিল, খুব সহজে রাগ দেখাতো না। 7 ভাইয়ের এক বোন ছিল। তার মা ছিল না, ছিল দুধমা। মা আগেই মারা যায়। রাজকুমারী ছিল 7 ভাই ও তার বাবার ভীষণ আদরের। সুফিয়ান থামল। সিগারেট শেষ পর্যায়ে। তারপর কি হলো? রাজকুমারী তার ভালোবাসার কথা প্রকাশ করলে প্রজা রাজি হয়। এভাবে কিছুদিন সব কিছু ভালোভাবে চললেও হঠাৎ একদিন রাজকুমারী অসুস্থ হয়ে পড়ে। সুফিয়ান থেমে গেল। সে চোখের কর্নার থেকে আবছা কারো ছায়া দেখতে পেল। গল্পটা অসমাপ্ত থাকত। রাত এখন শেষের দিকে। সুফিয়ান ফারদিনাকে চুপ থাকার ইঙ্গিত দিয়ে নিজেই পেছনে গিয়ে গাছটার পেছনের দিকে খুঁজতে শুরু করলো আবছা ছায়াগুলোকে। ওরা ছায়া না, 4-4টে মানুষ। সুফিয়ানকে দেখে একজন দৌড়ে পালালো, আর একজন দৌড়ের জন্য প্রস্তুত হলো। বাকি দুজনকে সুফিয়ান ধরে ফেলল। ওরা দুজন কাঁপা কাঁপা গলায় মাপ চাইছে। আমাদের কিছু করবেন না, আর এরকম কিছু করব না। ওরা কি বলতে চাইছে সুফিয়ান বুঝতে পারল না। প্রশ্ন করল, কি করবি না? এখানে লুকিয়েছিলিস কেন? আমাদের চুপচাপ দেখছিলি কেন? ওরা দুজন দুজনের দিকে দেখল। কণ্ঠ ভারী, দেহ ভারী। চুলগুলো বড় বড়। মনে হচ্ছে অনেক দিন কাটে না। কণ্ঠে ধরা গেল বয়স আনুমানিক 40। জবাব দে। আমরা চোর, গরু চোর। আজ রাতে একটাও গরু চুরি করতে পারি নাই। তাই তালুকদার বাড়ির দিকেই যাচ্ছিলাম। এমন সময় আপনাদের দেখি। ফারদিনা হেসে বলল, তোমরা সত্যিই চোর? তাহলে আমি তোমাদের গরু চুরি করতে সাহায্য করব। এগুলো কি বলছো? তুমি সাহায্য করবে মানে? সুফিয়ান জিজ্ঞেস করল। কারণ আমাদের খামার থেকে কিভাবে গরু চুরি করা যাবে সেটা আমিই ভালো জানব, তাই না? চোর দুটো নিজেদের মধ্যে ফিসফিসিয়ে বলল, জমিদারের মেয়ে কি আতপাগল? অপরজন বলল, মনে হয় পুরোটাই পাগল। সুফিয়ান ফারদিনার কথা উপেক্ষা করে চোর দুটোকে বলল, চুরি করা অন্যায় জানিস তো। বল, এখন পর্যন্ত কত গরু চুরি করেছিস? আমি কিন্তু তোদের চিনে ফেলেছি। সত্য না বললে কিন্তু কালই রশিদ তালুকদারের কাছে সব সত্য বলে দেব। এরকমটা করবেন না। এখন পর্যন্ত 30টার উপরে গরু চুরি করেছি। সব বিক্রি করে টাকা খরচ করে ফেলেছি। সুফিয়ান ওদের কলার ছেড়ে দিল। গাছের শিকড়ের উপর বসল। ওদেরকেও বসতে বলল। ওরা হাঁটু ভাঁজ করে বসে। সুফিয়ান দৃঢ় কণ্ঠে বলল,
চুরি করা মানে অন্যের হক ছিনিয়ে নেওয়া। সব পাপের মধ্যে এটাও অন্যতম পাপ। এখন পর্যন্ত অনেকের হক মেরে খেয়েছিস। আমি তোদের সত্য বলবো না একটা শর্তে। কী শর্ত? তোরা আর চুরি করবি না, হালাল পথে চলবি, ধর্মকর্ম পালন করবি। দুজন একসাথে দুই ধরনের জবাব দিল। একজন বলল হ্যাঁ, অন্যজন বলল না। সুফিয়ান না ধরে নিল। ধর্মকর্ম পালন করতে হবে, চুরি ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা খাবো কী করে? কৃষিকাজ করে। আমাদের সাধারণ মানুষের জন্য কৃষিকাজ রয়েছে। কৃষিকাজের জন্য জমি দরকার, নিজেদের না হলেও বর্গা দরকার। কে দেবে জমি? কার জমিতে ফসল ফলাবো? আমি দেব। তোরা আমার সাথে কাজ করবি? করবি? ওরা ভেবে জবাব দিল, করব। তোদের সাথে যে দুজন ছিল ওদেরকেও আগামীকাল নিয়ে আসবি আমার বাড়িতে। নিয়ে আসবি তো? আসবো। তোদের বাড়িঘর আমি চিনি। তোরাই যে চোর তা জানতাম না। এখন বল তোদের নাম কি? ওরা ভেবে বলল, আমার নাম বদ্রু কালাই। অপরজন বলল, হাবলু লাঠিয়াল। লাঠিয়াল? সুফিয়ান নিচু স্বরে বলল, আগে আমি লাঠিয়ালের দলে ছিলাম, সময় এখন আমায় গরুচোর বানিয়ে দিয়েছে। অসাধারণ। সুফিয়ান হাঁপ ছেড়ে বলল। অসাধারণ বলায় হাবলু দাঁত বের করে হিহি করে হেসে উঠল। হাসছিস কেন? ওই যে আপনি অসাধারণ বললেন। তোদের পূর্ব পরিচয় শুনে অবাক হলাম। যাকগে, ভোরবেলার কাছাকাছি সময়, আজ চলে যা। আগামীকাল তোরা চারজন আমার বাড়িতে আসবি, মনে থাকবে? থাকবে। ওরা চলে যায়। ফারদিনা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। এতক্ষণ পরে সবে মুখ খোলার সময় হলো যেন তার। কিছু বলার আগে সুফিয়ান বলল, তুমি ওদের চুরি করার জন্য উস্কানি দিচ্ছিলে কেন? ওরা যদি আজ গরু চুরি করত, আগামীকাল সেসব নিয়ে ভাইয়েরা ব্যস্ত থাকত। কিছুদিন হয় চুরি নিয়ে অভিযোগ আসছে, তারা এসব নিয়ে ব্যস্ত থাকত। আর আমি এদিকে তোমার সাথে সময় কাটাতে পারতাম। ভালো হতো না? মোটেই না। বলেই সে হাঁটা শুরু করলো তালুকদার বাড়ির দিকে। কেন? ভাগ্যিস ওরা আজকে আমার কাছে ধরা পড়েছে। যদি তোমার ভাইদের কাছে পড়তো, তাহলে আস্ত রাখতো না। তাহলে তুমি ওদের ছেড়ে দিলে কেন? প্রতিটা মানুষকেই ভালো হওয়ার একটা সুযোগ দিতে হয়। ওদেরও দিয়ে দেখি। ওরা কখনোই আসবে না তোমার কাছে, আর চুরি করাও বন্ধ করবে না। তুমি কি ওদের সত্যিই চেনো? না। তাহলে মিথ্যে বললে কেন? ওদের চিনে ফেলেছি বলেছি দেখে ওরা ভয় পেয়েছে। আগামীকাল নিশ্চিত আসবে। আমি নিশ্চিত আসবে না। আসলে কি তোমার খেতে কাজ দেবে তুমি? দেব। ওরা তোমাকে ঠকাবে না। দেখা যাক। বলতে বলতে তালুকদার বাড়ির পেছনে চলে আসে তারা দুজন। সুফিয়ান ফারদিনার দিকে চেয়ে বলল, সারারাত ঘুমাওনি, এখন গিয়ে বিশ্রাম নাও। তুমি চলে যাবে? যেতে তো হবেই। আবার কবে দেখা হবে আমাদের? এমনভাবে বলছো, আমি যেন বিদেশ থাকি। আমি আসবো আদিব ভাইয়ের সাথে কথা বলতে। সুফিয়ান চলে যেতেই ফারদিনা দাঁড় করিয়ে দেয়। শোনো, বলবে কিছু? অন্য দিন। বলে ফারদিনা প্রাচীরের ছোট্ট দরজা থেকে ভেতরে প্রবেশ করতেই সুফিয়ান শোনো বলে দাঁড় করিয়ে দিল। ফারদিনা ঠোঁটের ফাঁকে হাসি এনে বলল, কিছু বলবে? জড়িবুটি দিয়ে মদের নেশা কাটানোর জন্য ধন্যবাদ। আজ রোববার, চৌরঙ্গি হাট বাজার বসেছে। রশিদ তালুকদার শহর থেকে ফিরেছেন। বাড়ির বিশ্বস্ত কাজের লোক কুদ্দুস। রশিদের কাছে নামটা বেশ বড় মনে হয়, তাই সে ছোট্ট করে কালু ডাকে। দেখতে শুনতেও কালো, উচ্চতা 4 ফুট 10 ইঞ্চির মতো। ওকে কিছু টাকা এবং বাজারের ফর্দ ধরিয়ে দিয়েছে। তাজা মাছ মাংস সব কিছু আনতে বলেছে। কালু, তোর বাজারে এর আগের বার ভুল ছিল ওজনে। 500 গ্রাম আলু কম ছিল, কিন্তু টাকাও পাইনি। টাকা তুই মেরে দিয়েছিস।
5 পয়সা হবে। মেরেছিস কিনা? মেরেছি। এর জন্য শাস্তি দরকার কিনা? দরকার। রশিদ সিগার ফুঁকল, কিছু টাকা কুদ্দুসের দিকে এগিয়ে দিল। এখন আমি যাব? আমি না থাকাকালীন কেউ এসেছিল? এসেছিল। কে এসেছে বলিসনি তো? ডাকরানার। কে চিঠি পাঠিয়েছে? একজন দারোগা। কই, দে দেখি। আপনার না পড়াই ভালো, খারাপ লাগবো। রশিদ রেগে গেলেন। দে বলছি। কুদ্দুস চিঠি দিল। রশিদ মিনিট 5 ধরে চিঠি পড়ল। পড়া শেষে মৃদু হাসল। কি বুঝলেন পড়ে? কুদ্দুস জিজ্ঞেস করল। যা বুঝলাম দারোগার নিব কলমে কালির অভাব, 7-8টা বানান ভুল। বলেই হেসে উঠল। আপনাকে তো আজে বাজে কথা বলল উনি। জমিদারি ঠিকমতো ইদানিং পালন করছেন না, আর আপনি হাসছেন। শোন কালু, জীবনের প্রতিটা মুহূর্তে বেশি বেশি হাসতে হয়। খারাপ সময় একটু বেশি হাসতে হয়। এতে কি হয় জানিস? আপনি বললে জানব। মন সতেজ হয়। যা তো, 1 কাপ চা নিয়ে আয়। বাজারে যেতে দেরি হবে না? হবে না। আগে বাজার না আমি, আপনি। কুদ্দুস জানে রশিদের কথার পাল্লায় পড়লে শেষ। চা নিয়ে আসে কুদ্দুস। চা হাতে নিয়ে চুমুক দিল রশিদ। কুদ্দুস বলল, এখন আমি যাই? আগে আমি চা পান করি। চায়ে ভুল থাকতে পারে। চায়ে ভুল থাকে? থাকে। চায়ে চিনি, মশলা, চা পাতা ঠিকঠাক আছে কিনা দেখা উচিত। নয়তো অতিথি যখন আসবে তাদের যদি এভাবে ভুলভাল চা দিস, তারা তখন অসন্তুষ্ট হবে। হবে কি না? হবে। চা ঠিক আছে, এখন বাজারে যা। সুফিয়ান ঘরের সামনে বসে বসে লিখছে। পাশেই 1 কাপ চা। পরনে হালকা ধূসর রঙের ফতুয়া এবং পাজামা। শীত ঠেকাতে শাল পরেছে। ফারদিনা এবং ঝিলমিল তার বাড়িতে উপস্থিত হয়। ফারদিনা আজ পরেছে লাল রঙের মসলিন শাড়ি। কপালে কালো ছোট্ট টিপ। চুল একপাশে রেখে বেনুনি করা। সুফিয়ান তাদের দেখে লেখা বন্ধ করল। খাতা পাশে রেখে দিল। তোমরা সকাল সকাল এখানে? ফারদিনার জবাব এলো। সুযোগ পেয়েছি তাই চলে এসেছি। আব্বা আজকে এসেছেন। ভাইরা তার সাথে ব্যস্ত। এখানে কেন এলে? তোমার চোরগুলো এসেছে কিনা দেখতে এসেছিলাম। এসেছে? আসলে তো দেখতেই। আমি নিশ্চিত ওরা আসবে না। তোমাকে ধোঁকা দিয়ে গতকাল পালিয়ে গেছে। বলেই ফারদিনা মাটির বারান্দায় বসে। আমি কখনো হারি না। ওই যে ওরা আসছে। ফারদিনা চোখ তুলে দেখল। বদ্র হাবলুকে দেখা যাচ্ছে, সাথে আরও 2 জন। সুফিয়ান মসৃণ হাসে। ওরা এসে দাঁড়ায় তাদের সামনে। পরনে 4 জনের সাদা লুঙ্গি। সাদা আর সাদা নেই, ময়লা জমে কালচে হয়ে গেছে। গায়ে পুরাতন ফতুয়া, চুলদাড়িতে ভরপুর। সুফিয়ান একটা পাটি দিল। ওরা 4 জন পাটিতে বসে। সুফিয়ান বলল, তোরা আমার সম্মান রক্ষা করেছিস। তোরা চোর, কিন্তু বয়সে আমার থেকে বড়। আমি তোদের তুই ডাকছি। যেদিন ভালো কোনো কাজ করতে পারবি, ওই দিন তুমি বলবো। বুঝেছিস? বুঝেছি, বদ্রু বলল। চুরি বাটপারি এসব অন্যায়। আজ থেকে এসব বন্ধ। তোদেরকে আমি কাজ দেব, ফসল চাষের। করবি তো? করব, হাবলু বলল। এবার বলতো, তোরা 4 জন মিলে কিভাবে গরু চুরি করতি? বদ্র নিজের দলের দিকে চেয়ে নিল। এরপর বলল, লাল মিয়া, আমার পেছনে বসা। ওর কাজ ছিল রাতে সবার বাড়ির আনাচে কানাচে চোখ রাখা। সোলেমান, যারা গরুর ব্যবসা করত, তাদের সাথে ভালো বন্ধুত্ব করত, তাদের ঠিকানা জানত। হাবলু আর আমি গরু চুরি করতাম। চুরির রাতে আমরা একসাথেই থাকতাম। চুরির পরদিন নদীর পথ ধরে গরুগুলো শহরে নিয়ে বিক্রি করতাম। তোদের কৌশল আমার ভালোই লেগেছে। এতটুকু বলে থামতেই ফারদিনা বলল, শোনো, তুমি তোমার বৈঠক শেষ করো। আমি রাতে অপেক্ষায় থাকব।
ফারদিনার কথা শুনে হাবলু আর বদ্রু কানা ফুসফুস করে বলল, মেয়েটা সত্যিই পাগল। কথাটি সোলেমান শুনে খিলখিল করে হেসে উঠল। হাসলি কেন? সুফিয়ান প্রশ্ন করল। ততক্ষণে ফারদিনা ও ঝিলমিল চলে যায়। ওরা চুপচাপ রইল। শোন, তোদের আমি কাজ ভাগ করে দেব। আজ্ঞে বলুন, বদ্রু বলল। সোলেমান, তোর কাজ হচ্ছে সন্ধ্যা থেকে ভোর 6টা পর্যন্ত পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখা। গ্রাম ঘুরে দেখার কি আছে? বলেই আবার হেসে উঠল সোলেমান। নজর রাখতে হবে এবং কোথায় কি ঘটে সেই ব্যাপারে আমাকে খবর দিতে হবে। এক কথায় গোয়েন্দাদের মতো। পারবি তো? পারব। তাদের বৈঠকের মাঝে মজিদ মিয়া উপস্থিত হয়, কাঁধে গামছা, চোখে মুখে আতঙ্কের ছাপ। সুফিয়ান, হুনসো? কি হয়েছে চাচা? শামসুলের পোলাটা আজ সকালে পাওয়া গেছে। ভালো সংবাদ। কোথায় ছিল? কি অবস্থা পাঁচুর? বাচ্চা থাকলে তো ভালা থাকতো, কেউ মাইরা ফালাইছে। কি বলছেন? হ, শরীরে এক ফোঁটা রক্ত নাই, মুন্ডু আলাদা।